নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে তোমাদের যে পাঠ্য বই আছে তার একটি বিষয়, সেটি হলো ভারতীয় উপমহাদেশের ভূগোল ও ইতিহাস। আবার বলছি, ভারতীয় উপমহাদেশের ভূগোল ও ইতিহাস। তোমরা যে ভারতের মানচিত্র এখন দেখো, আগে কিন্তু এই রকম ছিল না। ভারতীয় উপমহাদেশ বলতে বিরাট একটা অঞ্চলকে নিয়ে বোঝাতো। উপমহাদেশ মানে মহাদেশের মতোই বড় ছিল, সেখানে পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি সবকিছু নিয়ে এই অঞ্চল ছিল এবং এই অঞ্চলে নানা জাতি নানা গোষ্ঠীর লোক কিন্তু বসবাস করত এবং বিভিন্ন রকম পরিবেশ সেখানে ছিল। যার উত্তরে ছিল পাহাড়ি অঞ্চল, সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশে ছিল সমভূমি অঞ্চল এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে ছিল তিনকোনা অঞ্চল। এই পুরোটাকে নিয়েই ছিল ভারতীয় উপমহাদেশ। কিন্তু আস্তে আস্তে এই ভারতীয় উপমহাদেশকেই ভারতবর্ষ বলে অভিহিত করা হয়। কারণ কি? কারণ এই যে অঞ্চলে সেখানে ভরত নামে একটা পুরনো জনগোষ্ঠী বসবাস করতে শুরু করে, তাই তাদের বংশধরদেরই ভরতের বংশধরদেরই নাম অনুসারে ভারতবর্ষ নামটা এই দেশে হয়। এইভাবে ভারতীয় উপমহাদেশ আস্তে আস্তে ভারতবর্ষ বলে অভিহিত করা শুরু হয়। এবার আমি বলবো যে তোমরা যে ভারতবর্ষের মানচিত্র দেখছো, সেই ভারতবর্ষকে বিন্ধ্য পর্বতমালা দুটি ভাগে ভাগ করেছে। ভারতবর্ষকে বিন্ধ্য পর্বতমালা দুটি ভাগে, মানে উত্তর দিক এবং দক্ষিণ দিক, তার ঠিক মাঝখানটাতে বিন্ধ্য পর্বতমালা অবস্থান করছে, তাই ওই দুটি অংশকে ভাগ করে দিয়েছে। উত্তরের অংশ, উত্তরে যে অংশটি আছে সেই অংশটিকে বলা হয় আর্যাবর্ত। কেন? কারণ এই অংশটির মধ্যে আর্য নামে একটি জনগোষ্ঠী বসবাস করত, তাই তাদের নাম অনুসারে এই অঞ্চলটিকে বলা হয় আর্যাবর্ত। আর দক্ষিণে যে অঞ্চল, মানে বিন্ধ্য পর্বত থেকে যে দক্ষিণ দিকে যে অঞ্চল, সেই জায়গায় কিন্তু আর্যদের আধিপত্য ছিল না, তাই সেই অঞ্চলকে বলা হতো দাক্ষিণাত্য। সেই অঞ্চলকে বলা হতো দাক্ষিণাত্য। এবার এই দাক্ষিণাত্য অঞ্চলে দ্রাবিড় নামে একটি জনগোষ্ঠী বসবাস করত, তাই তারা যে ভাষা ব্যবহার করত তাকে বলা হতো দ্রাবিড় ভাষা। তারা যে ভাষা ব্যবহার করত তাকে বলা হতো দ্রাবিড় ভাষা। আর এর সীমানা কি ছিল? বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারী পর্যন্ত পুরোটাই ছিল কিন্তু দাক্ষিণাত্য অঞ্চল। এইভাবে ভারতবর্ষ বিন্ধ্য পর্বতমালা দুটি অংশকে ভাগ করে আমাদেরকে একটা তুলে ধরেছে। আমরা এখানে আজকে শেষ করলাম ভারতীয় উপমহাদেশের ভূগোল ও ইতিহাস। এবার আমি আলোচনা করব পুরনো দিনের হিসেব নিকেশ, অর্থাৎ আমরা যে পুরনো দিনের ইতিহাস জানি বা জেনেছি বা জানতে আমাদের ঐতিহাসিকরা সাহায্য করে, তার হিসেব নিকেশ তারা কিভাবে করেছে। তার আগে আমি বলি যে আচ্ছা, তোমরা মোটামুটি সবাই জানো যে আমাদের দেশ বা ভারতবর্ষ কবে স্বাধীন হয়? আমরা সবাই মোটামুটি বলতে পারি যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। আবার দেখো, ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়? যদি এটা বলা হয় যে ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন বা যাত্রীবাহী ট্রেন মানে এমনি ট্রেনের পরে মালপত্র নিয়ে প্রথমে চালু হয়েছিল, তারপরে যখন মানুষের চলাচলের উপযোগী হয় ট্রেন, তাকে বলা হয় যাত্রীবাহী ট্রেন। সেই যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়? তাহলে তারও উত্তর আমরা মোটামুটি সবাই জানি, সেটা হলো 1853 সালে 16 এপ্রিল। কিন্তু তোমরা কি বলতে পারবে যে কবে মানুষ আগুন জ্বালাতে শিখলো বা কবে তারা চাকার আবিষ্কার করলো? না, আমরা মোটামুটি সেটা কেউ জানি না। আসলে কি জানো তো, অনেক পুরোনো দিনে তখন ঘড়ির ব্যবহার ছিল না, ক্যালেন্ডারের ব্যবহার ছিল না, মানুষ লিখতে জানতো না, তাই তারা সাল তারিখের হিসাবও জানতো না। সেই কারণে তাদের সেই সময়কার ইতিহাস তারা কোনো জায়গাতে লিখে যেতে পারেনি। এই কারণে ঐতিহাসিকদের সেই সময় বর্ণনা করতে গিয়ে একটু অসুবিধায় পড়তে হয়েছে। তাই তারা কি করেছেন, ওই সময়কালটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। ওই পুরনো দিনে যে সময়কালে মানুষ লিখতে পারতো না, সেই সময়কালকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। সেটা কেমন ভাবে? যেমন ধরো, পৃথিবীতে হাজার হাজার বছর ধরে কিছু ঘটনা, একটা ঘটনা হাজার হাজার বছর ধরে ঘটেছে, তো ঐতিহাসিকরা সেই হাজার হাজার বছরকে যুগ বলে গণ্য করেছেন। অর্থাৎ ধরো হাজার মানে 1000 বছরে ধরে একটা ঘটনা ঘটেছে, তাহলে সেই সময়টাকে বলা হচ্ছে যুগ।
এবারে এই যে হাজার হাজার বছর ধরে ঘটনা ঘটেছে, এবার বলি আমি যে পৃথিবীতে অনেক আগে বেশিরভাগ জায়গাটাই বরফে জমা ছিল, তাই সেই যুগটাকে বলা হচ্ছে তুষার যুগ। মানে যুগকে আবার ঐতিহাসিকরা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কিভাবে? যে একটা সময় পৃথিবীতে বেশিরভাগ জায়গাতে বরফে ঢাকা ছিল, সেই সময়কালকে বলা হচ্ছে তুষার যুগ বা বরফের যুগ। এরপরে আসে প্রস্তর যুগ। সেই সময়কালে কি হয়েছিল? সেই সময়কালে মানুষ পাথরের ব্যবহার শিখেছিল এবং সেই পাথরের ব্যবহারও হাজার হাজার বছর ধরে করেছিল, তাই সেই সময়কালকে বলা হয় প্রস্তর যুগ। এবারে তারপরে আস্তে আস্তে মানুষ আরো একটু উন্নতি করে, তারা ধাতুর ব্যবহার শেখে। সেই ধাতুর ব্যবহারও তারা কিন্তু হাজার হাজার বছর ধরে করেছিল, সেই সময়কালকে বলা হয় ধাতুর যুগ। সেই সময়কালকে বলা হয় ধাতুর যুগ। আবার দেখো, এই ধাতুর যুগেরও কিন্তু আবার প্রকারভেদ আছে, মানে একেও আবার ঐতিহাসিকরা ভাগ করেছেন। কিভাবে? যখন মানুষ প্রথম তামার ব্যবহার শিখলো, সে সময় তারা বিভিন্ন জিনিসপত্রে তামার ব্যবহার করতে লাগলো, সেই সময়কালটাকে বলেছে ঐতিহাসিকরা তাম্রযুগ। সেই সময়কালকে বলেছে তাম্রযুগ বা তামার যুগ। এরপরে মানুষ আস্তে আস্তে ব্রোঞ্জের ব্যবহার শিখলো, সেই সময়কালকে ঐতিহাসিকরা বলেছেন ব্রোঞ্জের যুগ। আবার দেখো, আস্তে আস্তে তারপরে মানুষ লোহার ব্যবহার শিখলো, সেই সময়কালকে ঐতিহাসিকরা বলেছেন লৌহ যুগ। মানে ধাতুর যুগকেও আবার তিনটে ভাগে ভাগ করেছেন, তাম্রযুগ, ব্রোঞ্জের যুগ, লৌহ যুগ। কিন্তু এটা মনে রাখতে হবে যে যখন মানুষ ব্রোঞ্জের ব্যবহার শিখলো তখন কিন্তু তামার ব্যবহার করতো না তা না, কিন্তু তামার ব্যবহারটা অনুপাতে কম করতো। আবার যখন লোহার ব্যবহার শিখলো তখন কিন্তু মানুষ তামা ব্রোঞ্জের ব্যবহার করতো, কিন্তু পরিমাণে লোহার ব্যবহারটা বেশি করত। এইভাবে ঐতিহাসিকরা যুগগুলোকে ভাগ করে দিয়েছেন, কিন্তু কোন যুগ কতদিন ধরে চলেছিল সেটা কিন্তু ঐতিহাসিকরা বলতে পারেন না। তার ফলে তারা কি করেছেন, ওই সময়টাকে একটা অনুমান করে ধরে নিয়েছেন। এই কারণে ওই সময়কারের বিবরণ দিতে গিয়ে ঐতিহাসিকরা আনুমানিক শব্দটি ব্যবহার করেন এবং এই অনুমান করে ইতিহাসের যে সময়কাল, সেই সময়কালকে তিনটি ভাগে ভাগ করেছেন। কি কি? সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক কাল, প্রায় ঐতিহাসিক কাল এবং ঐতিহাসিক কাল। আবারও বলছি, তিনটি ভাগ হলো প্রাক ঐতিহাসিক কাল, প্রায় ঐতিহাসিক কাল আর ঐতিহাসিক কাল। এবার আমি আলোচনা করব প্রাক ঐতিহাসিক কাল কাকে বলে। প্রাক ঐতিহাসিক কাল হলো যে সময় মানুষ লিখতেও জানতো না, পড়তেও জানতো না, তখন ঐতিহাসিকরা সেই সময়কারের ঘটনাগুলিকে অনুমান করে করে মোটামুটি বিবরণ দিয়েছেন, সেই সময়কালকে বলা হয় প্রাক ঐতিহাসিক কাল। সেই সময়কালকে বলা হয় প্রাক ঐতিহাসিক কাল। এরপর আমরা জানবো প্রায় ঐতিহাসিক কাল। প্রায় ঐতিহাসিক কাল কখন? যখন মানুষ আস্তে আস্তে লিখতে শিখলো, কিন্তু সেই লেখাগুলো কিন্তু অনেকটাই পড়া যায়নি, ঐতিহাসিকরা পড়তে পারেননি, সেই সময়কালকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক কাল। সেই সময়কালকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক কাল। আর তারপরে মানুষ আস্তে আস্তে উন্নতি করলো, মানুষ লিখতে শিখলো এবং সেই লেখা পড়তেও পারা গেল, ওই সময়কালকে বলা হচ্ছে ঐতিহাসিক কাল। ওই সময়কালকে বলা হচ্ছে ঐতিহাসিক কাল। এইভাবে ঐতিহাসিকরা বিভিন্ন সময়কালকে, ইতিহাসের সময়কালকে বা পুরোনো দিনের সময়কালকে বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের কাছে ঐতিহাসিক তথ্যগুলিকে তুলে ধরেছে, যার দ্বারা আমরা তখনকার সময়ের ঘটনা জানতে পারি, তার বিবরণ জানতে আমাদের সাহায্য করেছে। আজকে আমি আমার এইখানে আজকের বিষয়বস্তু আলোচনা শেষ করছি এবং প্রতিদিনের ন্যায় আজকেও আমার একটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটি হলো, যুগ বলতে ঐতিহাসিকরা কি বুঝিয়েছেন? যুগ বলতে ঐতিহাসিকরা কি বুঝিয়েছেন? এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তার জন্য যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন পাবে যে আমি কোন দিন কোন কোন বিষয়ের উপর আলোচনা করব। এবং আবারও বলছি, আমি কিন্তু প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি অধ্যায়, প্রথম অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন উত্তর আসতে পারে তা কিন্তু আলোচনা করব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।